চড়া হিন্দুয়ানি আর চড়া মুসলমানি, এর মাঝখানে একজন সেকুলার অধীর চৌধুরী, তাকে কেন হারতে হয়েছিল? আমাদের এমনি লেটে সবকিছু শুরু হয়েছে 26-এ, কিন্তু মোহমুক্তির বাতাবরণ। মমতা এসআই নিয়ে যে নাটকটা করছে, সেই নাটকটা যে নাটক, এটা মানুষ কিন্তু বুঝেছে। পরিজাদের নিয়ে কুমিরের কান নাক কেঁদেছে, কিন্তু পরিজাদের জন্য প্রকৃত সহযোগিতার কোনো চেষ্টা মমতা ব্যানার্জি করেনি। রয়্যাল বেঙ্গল টাইগার কথাটা সরিয়ে রেখে কিছুক্ষণের জন্য যদি রয়্যাল বহরমপুর টাইগার ভাবি, যে মুখটি গোটা বাংলার এবং বাঙালির সামনে উদ্ভাসিত হবে, তিনি অধীর চৌধুরী। ৩৫ বছর আগে বিধানসভা ভোটে লড়তে দেখা গিয়েছিল তাকে, তারপর গঙ্গা দিয়ে পদ্মা দিয়ে বহু জল বয়ে গিয়েছে। আজ তিনি আবার ঘরের মাটিতে কঠিন লড়াইয়ের সামনে। এই লড়াই ইজ্জত কা সওয়াল, এই লড়াই ধর্মীয় মেরুকরণের বিরুদ্ধে এক সেকুলারের একার অভিযাত্রা। আমরা কথা বলবো অধীর চৌধুরীর সঙ্গে, দেখে নেব ভোটের ময়দানে কিভাবে শেষ মুহূর্তে দাবার ঘুঁটিগুলি সাজাচ্ছেন তিনি। অনিতা, সরাসরি প্রশ্নে যাব। ৩৫ বছর আগে প্রথম আপনি বিধানসভা ভোটে লড়েছিলেন, আবার বিধানসভার ভোট, মাঝখানে এতগুলো বছর পেরিয়ে গিয়েছে, রাজ্য রাজনীতি, দেশের রাজনীতির সমস্ত সমীকরণ পাল্টে গিয়েছে। কি বুঝছেন এই যে এতদিন হাল চষে বেড়ালেন, আপনার চেনা হাতের তালুর মতো চেনা জমিটা আরেকবার চষে দেখলেন, কি বুঝলেন? দেখুন, আমি আরেকবার চষে দেখাটা আমার কাছে কিন্তু আপনারা যেভাবে বলতেছেন ব্যাপারটা তা নয়। বহরমপুর লোকসভা কেন্দ্রের অধীনে এই বহরমপুর বিধানসভার একটা সেগমেন্ট, 7টা লোকসভা আসনের মধ্যে বিধানসভা পড়ে, সেই 7টার মধ্যে বহরমপুর একটা বিধানসভা। ফলে 2024-এও আমি এই বিধানসভাতে লড়েছি, কিন্তু সেটা লোকসভার অন্তর্গত। ফলে এটা আমার কাছে কোনো নতুন তো বিষয় নয়। হ্যাঁ, আপনি বলতেন লোকসভার বদলে বিধানসভা, সেটা আলাদা জিনিস, কিন্তু নির্বাচন করার ক্ষেত্রে বহরমপুর 24-এও লড়েছি এই বহরমপুরে, আবার 26-এও লড়ছি এই বহরমপুরে। তখন লোকসভার অন্তর্গত, এখন বিধানসভার অন্তর্গত, ফারাকটা এটুকু। 24-এ বহরমপুরে সামগ্রিকভাবে চিত্রটা খুবই হতাশাজনক হলেও আপনার মাটি আপনাকে এগিয়েই রেখেছিল। 26-এ পরিস্থিতি কতটা অন্যরকম, এদিক ওদিক কি না, হচ্ছে? 26-এ কিন্তু মোহমুক্তির বাতাবরণ। তৃণমূলেও মোহমুক্তি, বিজেপিতেও মোহমুক্তি। ফলে মুর্শিদাবাদ জেলায় নতুন করে কংগ্রেসের উত্থান হওয়ার সম্ভাবনা প্রবল, এটা বলতে পারি। অধিকদা, এসআইআর আমরা জানি এই মুর্শিদাবাদ জেলায়, আমি নিজেও এই কদিন ঘুরলাম, শামসেরগঞ্জের মতো জেলা রয়েছে, লালগোলার মতো জেলা রয়েছে, লালগোলার মতো বিধানসভা রয়েছে, যেখানে প্রচুর প্রচুর মানুষের নাম বাদ পড়েছে, কোথাও 65,000, কোথাও 55,000। এটা ভোটের ফলে ঠিক কি প্রভাব ফেলবে বলে আপনার মনে হচ্ছে? তো সকলের ভোটার, কংগ্রেসের বহু ভোটারের নাম বাদ পড়েছে, মানে আমরা জানি যাদেরকে আর কি। আমি প্রচার করতে গেছি, আমাকে বলছে বাবা তোমাকে 5 বছর পর পর 5বার লোকসভায় ভোট দিয়েছি, এখন ভোট তো দেবো, কিন্তু ভোটার লিস্টের নামই নেই, কী করে ভোট দেব? তো এসআইআরে ভোটারের নাম বাদ পড়েছে, সেই ভোটারের মধ্যে তো লেখা নেই কে টিএমসি কে কংগ্রেস, কিন্তু ভোটারের নাম বাদ পড়েছে। এবং মুর্শিদাবাদের জনসংখ্যা হিসাবে মুসলমান সম্প্রদায়ের মানুষের নাম বেশি বাদ পড়েছে, আর মুসলমান সম্প্রদায়ের মানুষ বিজেপির বিরুদ্ধে, এটা 2-4। ফলে কংগ্রেস একটা বড় অংশের ভোট বাদ তো গেছে, সরকারি দলেরও কিছু একটা অংশের ভোট বাদ গেছে। সার্বিকভাবে এসআইআর নিয়ে মানুষ হতাশ। তবে এটাও মানুষ বুঝেছে যে মমতা এসআইআর নিয়ে ভোটের রাজনীতি করছে, এটাও মানুষ কিন্তু বুঝেছে। মমতা এসআইআর নিয়ে যে নাটকটা করছে, সেই নাটকটা যে নাটক, এটা মানুষ কিন্তু বুঝেছে। এই সুপ্রিম কোর্টে গিয়ে ব্যাপারটাকে আরো জটিল করে, ট্রাইব্যুনালে কোনো ব্যবস্থা না করে, মমতা চুপ করে তাহলে এটাকে ভোটের রাজনীতিতে এসআইআর করে আওয়াজ মারছে বা সমালোচনা করছে, এটাও কিন্তু মানুষ বুঝেছে। চড়া হিন্দুয়ানি আর চড়া মুসলমানি, এর মাঝখানে একজন সেকুলার অধীর চৌধুরী, তাকে কেন হারতে হয়েছিল এবং কেন হারতে হয়েছিল? দেখুন, ব্যাপার হচ্ছে যে নির্বাচনে যেটাকে বলি মেরুকরণ, ধর্মীয় মেরুকরণ কখন কিভাবে কার উপরে প্রভাব ফেলে সেটা তাৎক্ষণিক হয়ে যায়, এটা কোনো লং টার্ম তো না, শর্ট টার্মে একটা প্রভাব ফেলে। সেইটা হয়েছে, ধীরে ধীরে মানুষ আমার মনে হয়
সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে। আমি নিশ্চয়ই তার শিকার হয়েছি। একদিকে মুসলমান সম্প্রদায়ের মানুষকে, আরেকদিকে হিন্দু সম্প্রদায়ের মানুষকে বিভাজিত করার চেষ্টা হয়েছিল, তার জন্য আমি ভিক্টিম হয়েছিলাম। পরে আমার মনে হয় মানুষ ব্যাপারটা বুঝতে পেরেছে। অজিতদা, আমরা গত কয়েক মাসে লাগাতার দেখতে পেরেছি ঘুষপেটিয়া বলা হচ্ছে, এবং মুর্শিদাবাদ জেলা, পাশে মালদা জেলা, বীরভূম জেলার বহু পরিযায়ী শ্রমিককে গোটা দেশ থেকে লাগাতার পুশব্যাক করা হচ্ছে। আমরা সোনালী খাতুন, সুইটি বেবি, আমির শেখদের নাম জানি। আপনার কি মনে হয় পরিযায়ী শ্রমিকরা, বাংলার পরিযায়ী শ্রমিকরা যারা অনেকটা বড় মুর্শিদাবাদ জেলার একটা অংশ রয়েছে, তারা কি কি মানে কাকে ভোট তারা দেবে? তৃণমূলকে ভোট দেবে না, কারণ পরিযায়ী শ্রমিকদের বাঁচানোর জন্য তৃণমূল কিছু করেনি। সামিরুল ইসলাম, সোনালী খাতুন বেকার জানার কথা। ক্ষেত্রে একটা আমরা দাবি করেছিলাম যে পরিযায়ী শ্রমিকদের পরিচয়পত্র দেওয়া হোক, দেয়নি। আমরা দাবি করেছিলাম যেখানে যেখানে পরিযায়ী শ্রমিকদের হামলা হচ্ছে সেখানে সরকার কি করছে, সরকার সেখানটায় তাদের জন্যে নোডাল অফিসার কেন নিয়োগ করছে না? মুখ্যমন্ত্রী কেন সেই রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে কথা বলছে না? মুখ্যমন্ত্রী কেন প্রধানমন্ত্রী, গৃহমন্ত্রীর সাথে কথা বলছে না? পরিযায়ীদের নিয়ে কুমিরের কান্না কেঁদেছে, কিন্তু পরিযায়ীদের জন্য প্রকৃত সহযোগিতার কোনো চেষ্টা মমতা ব্যানার্জি করেনি। অতএব পরিযায়ী কেন হতে হচ্ছে তাদেরকে, এটাও কিন্তু তারা বুঝছে। এই মমতা ব্যানার্জি বলছে পরিযায়ীরা ফিরে এসো, তোমাদেরকে আমি টাকা দেবো ব্যবসা করা, কিছু দেয়নি। ভারত জোড়ো যাত্রার সময় আমি খুব ক্লোজলি দেখেছি আপনি রাহুল গান্ধী কিভাবে ঘুরে বেড়াচ্ছেন, সুজাপুর বলুন বা জলপাইগুড়ি বলুন। রাহুল গান্ধী অনেকটা সময় বাংলায় দিয়েছিলেন, তার একটা প্রভাব যে পড়ছে সেটা আমরা অনুমান করতে পারছিলাম। কিন্তু এই মুহূর্তে রাহুল গান্ধী আসামে যতটা সময় দিলেন, বাংলায় ততটা সময় দিলেন না কেন? আমরা আশা করি, আমরা চেয়েছিলাম আরও সময় দিক রাহুল গান্ধী, কিন্তু পার্লামেন্টের এই 4-5 দিনের যে বিশেষ অধিবেশনটা হলো, এইটার জন্য রাহুল গান্ধী সময়টা দিতে চাইলেও দিতে পারলেন না। কারণ হঠাৎ করে ওমেন রিজার্ভেশন বিলটা নিয়ে এসে রাহুল গান্ধীর প্রচার একটা বড় ধাক্কা দিয়ে দিবে। আমাদের এমনি লেটে সব কিছু শুরু হয়েছে, একদিকে আসাম, একদিকে কেরল, তামিলনাড়ু, বেঙ্গল, কি করে এত সময় দেবে? বেঙ্গলে আসামের ফারাক হচ্ছে, আসামে বিজেপির সঙ্গে লড়ছে, সেখানে সরকার গঠন করার বাজারে আছে, ময়দানে আছে আর কি। এই বিজেপিকে সরিয়ে কংগ্রেস আসার লড়াই সেখানটায়। বাংলায় তো সেই লড়াইটা নেই আমাদের হিসাবে। আমরা বাংলায় বিশেষ করে কয়েকটা জেলায় আমরা কনফাইন, মানে আমাদের শক্তিটা সেখানটাতে অনেক বেশি কনসেন্ট্রেটেড, মানে সেখানে ফোকাস করা দরকার। রাহুল গান্ধী সেটাই করেছে স্ট্র্যাটেজিক্যালি, মুর্শিদাবাদে, মালদায়, দিনাজপুরে সেটাই করেছে। আরেকবার যদি রিপিট করতে হতো ভালো হতো, কিন্তু বাধা পড়ে গেল পার্লামেন্টের বিশেষ অধিবেশন। আমার শেষ দুটো প্রশ্ন। বহরমপুরকে অধীর চৌধুরী ক্ষমতা পেলে, বিধায়ক পদ পেলে কিভাবে সাজাবেন? কোন সমস্যাগুলিকে মূলত অ্যাড্রেস করবেন? হাজারো সমস্যা, সব থেকে বড় সমস্যা আইন শৃঙ্খলা, দুর্নীতি, লুট, সর্বোচ্চ একটা অরাজকতা। এখানকার মানুষকে সংগঠিত করে সেই অরাজকতার বিরুদ্ধে মানুষের আন্দোলন তৈরি করাটা কিন্তু আমার একটা দায়িত্ব হওয়া উচিত বলে মনে করি। কারণ মানুষকে কিন্তু পথে নামতে হবে। মানুষ যদি সংঘবদ্ধ হয়ে প্রতিরোধ না করে, প্রতিবাদ না করে, তাহলে এই দুর্বৃত্তরাজ কিন্তু বন্ধ হবে না বাংলায়। এবার বাংলায় কংগ্রেস কটা আসন পেতে পারে বলে আপনার কত মনে হয়? আসন পেতে হবে তা যায় না, কিন্তু কংগ্রেস কিন্তু একটা বড় শক্তি হিসাবে ইমার্জ করবে, আচ্ছা, রেকর্ডিং ফোর্স হিসাবে ইমার্জ করবে, এটুকু বলতে পারি। আপনার জন্য অনেক শুভেচ্ছা অদিত দা, ধন্যবাদ।